হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা আগের ভিডিওতে আলোর প্রতিসরণ অধ্যায় সেট 1 এর নিউমেরিক্যালস গুলো কমপ্লিট করেছি। আমরা এই ভিডিও আলোর প্রতিসরণ চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা সেট 2 কিছু অঙ্ক আলোচনা করব। তো শুরু করা যাক। সেট 2 তে আমাদের মোটামুটি 18টা অঙ্ক রয়েছে, তার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব আলোচনা করে দেওয়ার, ক্যালকুলেশনগুলো তোমরা করবে। সবচেয়ে প্রথম তোমরা দেখবে যে প্রশ্নটা রয়েছে সেটা একের দাগে, সেইখানে একটা স্বচ্ছ ঘনক রয়েছে। তো একটা স্বচ্ছ ঘনক এরকম আঁকা রয়েছে, আমি একটা শুধু সাইডটা আঁকছি, একটা সাইড। তো এইটাই হচ্ছে 18 সেমি। তো প্রশ্নে বলা রয়েছে, দেখো একটা বায়ুর বুদবুদ আছে, এর মধ্যে ঘনকের একটা পৃষ্ঠ থেকে তাকালে বুদবুদের গভীরতা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? আর বিপরীত পৃষ্ঠ থেকে তাকালে সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এরকম ধরে রাখি যে এই যে ডিসটেন্সটা আছে একটা পৃষ্ঠ থেকে যেখান থেকে দেখছে আর কি, সেই ডিসটেন্সটাকে মোটামুটি একটা গভীরতা ধরলাম d, আর নিচের দিকে এই প্রান্ত বিন্দুটাকে ধরলাম সেটা হচ্ছে p ড্যাশ, আর এই দিকে ধরছি q। তো এইবার ব্যাপার হচ্ছে আমাদের যা প্রশ্নতে বলেছে, তো আমি ধরে নিচ্ছি এই p তে বুদবুদ আছে। তো তোমরা মাথায় রাখো, তাহলে p তে বুদবুদ আছে, তাহলে উপরের তল থেকে দূরত্ব কত ধরেছি না d ডিসটেন্স ধরেছি। তো এইবার দেখো, আমি যদি উপরের পৃষ্ঠের ক্ষেত্রে ভাবি, মানে এখান থেকে এইটার জন্য আর কি, তাহলে উপরে পৃষ্ঠের ক্ষেত্রে কত হবে? d/2 হবে, কারণ হচ্ছে প্রকৃত গভীরতা হবে আপাত গভীরতা, এখানে প্রশ্নে বলা হয়েছে আপাত গভীরতা হচ্ছে 2। এবার আসা যাক নিচের তলের ক্ষেত্রে। তাহলে নিচের পৃষ্ঠের ক্ষেত্রে কত হবে? না আমরা প্রশ্নে যা দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি বলি আমরা, যেহেতু 18 রয়েছে পুরো সাইজটা, তাহলে এটা তো বাদ দিতে হবে স্বাভাবিকভাবে, নিচের তল থেকে তাকাচ্ছে, এইখানে বাইরের বুদবুদ ছিল, তাহলে 18 হচ্ছে মোট, এটা বাদ যাচ্ছে, আর 18 মাইনাস d/2, তাহলে তখন হচ্ছে প্রকৃত গভীরতা হচ্ছে 18 মাইনাস d, যেহেতু এই পৃষ্ঠ থেকে দেখছে। আর যখন এই দিক থেকে দেখছে, তখন এই সারফেস থেকে যখন দেখছে, তখন এখানে বায়ুর অবস্থান ছিল, বায়ুর বুদবুদের অবস্থান ছিল, সেই জন্য আমরা সেখানে d/2 মানে যেটা আমাদের গভীরতা। তো তোমরা একটাই কাজ তোমরাই সমাধান করবে, কারণ আমি এই ভিডিওতে সেট 2টা শেষ করতে চাইছি, তা আমি ক্যালকুলেশনে সময় নষ্ট করতে চাই না। এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটোকে সমাধান করবে। দুটোকে ইকুয়েশন রয়েছে d সমান 2 মিউ কিংবা মিউ সমান d/2, এখানে বসিয়ে দেবে এরকম, তাহলে d বেরিয়ে যাবে, সেই d টা বেশি এখানে বসিয়ে দেবে, d টা মিউ বেরিয়ে যাবে। তাহলে solve 1 and 2, equation 1 and 2, find mu d, তাহলে দেখবে তোমাদের প্রশ্ন যেটা জিজ্ঞেস করেছে সেটা কিন্তু হয়ে যাবে। এবার আমরা তাহলে কোশ্চেন 2 তে যাই। কোশ্চেন 2 তে একটা ভালো প্রশ্ন রয়েছে, একটা প্রুফ রয়েছে। একটা আলোক রশ্মি মিউ প্রতিসরাঙ্ক থেকে অনেকগুলো যুগ্ম পাতের মধ্য দিয়ে গেছে। তো যতগুলো পাতের মধ্য দিয়ে যাক না কেন, সমান্তরাল পাতের মধ্য দিয়ে যাক না কেন, স্নেলের যে সাধারণ সূত্র সেটা আমরা প্রয়োগ করতে পারি। তো সেইটা আমি প্রয়োগ করা শুরু করি। তো প্রথমটার জন্য কত হবে না মিউ sin i, দ্বিতীয়টার জন্য কত হবে মিউ sin i1, তারপরে কি আছে আবার একজন আছে মিউ 2, তাহলে মিউ 2 sin i2, তারপরে কত মিউ 3 sin i3, তারপরে দেখো আরেকটা রয়েছে, এটা হচ্ছে মিউ ড্যাশ sin i ড্যাশ। তো আমি প্রথম এবং শেষটাই নেব, কারণ আমার প্রয়োজন আছে i ড্যাশ এর যেহেতু। তাহলে কত লিখতে পারি sin i ড্যাশ ইকুয়ালস টু মিউ বাই মিউ ড্যাশ sin i। তাহলে এখান থেকে i ড্যাশ বের করা মানে আমার শুধু ইনভার্সটা করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ। তাহলে দেখো মিউ বাই মিউ ড্যাশ sin i, এটাই উত্তর রয়েছে। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব, এটা টেবিলে নিয়ে খুব সুন্দর প্রশ্ন রয়েছে, যেটা ইনভার্সে আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে তোমরা দেখবে
প্রশ্নতে কি আলোচনা করেছে, না একটা টেবিল রয়েছে, টেবিলের উপর একটা ছোট্ট পিন রয়েছে, তো সেই পিনের সম্বন্ধে নিয়ে আলোচনা করেছে। তো আমরা আগে ডায়াগ্রামটা ড্র করে নেব। তো টেবিল রয়েছে এরকম, তার উপরে একটা বিন্দুতে দেখতে পাচ্ছি বলেছে পিন রয়েছে, তো এখানে একটা ছোট্ট পিন রয়েছে। পিনকে 50 সেমি উপর থেকে দেখা হলো। এবার পিনটাকে ওই স্থানে রেখে 15 সেন্টিমিটার পূর্বে একটি কাঁচের ফলক, একটা কাঁচের ফলকের উপর এস্টাবলিশ করা হয় এরকম, যা এটা হচ্ছে 15 সেন্টিমিটার। এইবারে এই যে বিন্দুটা যেখানে সে সরে এসছে তার নাম দিলাম আমরা পি, তাহলে উঠে আসছে কাঁচের ফলক রাখার জন্য, কারণ গণমাধ্যম হয়ে যাচ্ছে, তাহলে পি ড্যাশ। আর এই বিন্দুর নাম কিছু একটা দিয়ে দাও, ঠিক আছে, সাপোজ কিউ। এবারে পিনের অবস্থান কোথায়, পিন এইখানটা আছে, ঠিক আছে। এবারে কাঁচের ফলক রাখার পরে প্রতিবিম্ব কোথায় থেকে, না প্রতিবিম্ব পি থেকে উঠে গিয়ে পি ড্যাশে চলে এসেছে, কারণ লঘু মাধ্যমে ছিল, ওটা গণমাধ্যম হয়ে গেছে। এইবারে প্রতিবিম্বের যে অবস্থান সেটা কত, আমি ধরলাম ডি ড্যাশ। তাহলে যদি প্রতিবিম্বের অবস্থান ডি ড্যাশ হয়, তাহলে জানো গণমাধ্যমে, তাহলে ডি ড্যাশ ইকুয়াল টু কত হবে, ডি বাই মিউ। তো ডি কত, না ডি এর মান আমাদের এই ক্ষেত্রে যেটা রয়েছে যে মিউ ইকুয়ালস টু ডি বাই ডি ড্যাশ, যেহেতু তো এই ক্ষেত্রে দেখো বলেছে 15 সেন্টিমিটার হচ্ছে সেই ফলকটা, তাহলে এটা 15 আর মিউ কত 15 বাই 1.5, তাহলে উত্তর পাওয়া গেল 10 সেমি। কিন্তু প্রশ্ন বলেছে কি, প্রশ্ন বলেছে পিনটি প্রতিবিম্ব পিন থেকে যে উচ্চতায় আছে, তো যে উচ্চতায় আছে মানে আমাদের কি করতে হবে, না উঠে এসছে 10 সেন্টিমিটার, মোট হচ্ছে 15 সেমি, তাহলে কি করতে হবে, এই যে মানটা রয়েছে মানে আসল যে মানটা, আসল মান মানে এটা বলছে যেটা হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে প্রকৃত, এটা প্রকৃত গভীরতা, তো প্রকৃত গভীরতা মাইনাস আপাত গভীরতা 15 মাইনাস 10, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে উত্তর হবে আমাদের 5 সেন্টিমিটার, যে 5 সেন্টিমিটার কিন্তু এখান থেকে উচ্চতায় তাকে দেখা যাবে। এবার আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ দেখো কি কি তথ্য রয়েছে। কোশ্চেন নাম্বার 4 এ বলা হয়েছে দেখো আবদ্ধন কোণের মান যেটা রয়েছে সেইটা কিন্তু প্রতিসম কোণের দ্বিগুণ। তাহলে আমি এই প্রশ্নটা পড়ছি না, আমি শর্তগুলো লিখছি যা যা দিয়েছে শর্ত। তাহলে তোমরা জানো sin i by sin r equals to mu r, তাহলে মান বসাও sin 2r by sin r equals to mu, তাহলে এটা sin 2 থিটার সূত্র, এখানে sin r, তাহলে এখান থেকে দেখো কত আসছে 2 sin r cos r sin r by mu, তাহলে 2 cos r equals to mu। এবার আমাদের কি দরকার, cos r দরকার, তো এখান থেকে পেয়ে যাব mu by 2। নেক্সট জিজ্ঞেস করেছে এখানে i এর মান জিজ্ঞেস করেছে, তাহলে এখান থেকে r equals to কত cos ইনভার্স mu by 2, আর জিজ্ঞেস করেছে i এর মান, তাহলে i equals to কত 2r, তাহলে 2 cos ইনভার্স mu by 2। তাহলে দেখো আমাদের যে উত্তর রয়েছে উত্তর কিন্তু এটাই রয়েছে। এবারে 5 নম্বর প্রশ্নতে যাব, যেখানে আপাত গভীরতাতে বলেছে কত, না প্রকৃত গভীরতা যেটা রয়েছে ট্যাগ ড্যাশ হচ্ছে 2d তার 60%, তাহলে আমি লিখতে পারি আপাত গভীরতা, প্রকৃত গভীরতা 60%, তাহলে 60 বাই 100, তাহলে কত আসছে, না 6 বাই 5d। মিউ জিজ্ঞেস করেছে, তাহলে মিউ কি হবে, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, তো dd কেটে গেল, তো 10 বাই 6, তার মানে 5 বাই 3। তো দেখো আমরা 5 বাই 3 করলে কিন্তু এরকম আসছে, তবে ক্যালকুলেশনটা মিলিয়ে নেব একবার। এবার আমরা একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এ রয়েছে। এখানে দেখো কোশ্চেন নাম্বার 6 এ বলেছে কি,
আলোকবর্ষী আপতিত হলো প্রতিফলিত এবং প্রতিসূত রশ্মি দ্বয় পরস্পরের লম্ব। তাহলে আমরা এরকম একটা ড্র করতে পারি, এটা যদি আপতিত রশ্মি হয় তাহলে এটা প্রতিফলিত রশ্মি, এটা যদি অভিলম্ব হয় তাহলে এটা হবে প্রতিসূত রশ্মি। তাহলে এটা যদি আপতন কোণ i হয় তাহলে তোমরা স্কেল নিয়ে আঁকবে, প্রতিফলন কোণ সেই i হবে। এবারে প্রতিফলন কোণ i হবে, তাহলে প্রতিসরণ যদি r ধরা হয়, এইটা দেওয়া হয়েছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা নাম দিয়ে দিতে পারি কিছু একটা, AO B, আর এই বিভাজ্য তলকে CD আর এটাকে E দিয়ে দিলাম। তাহলে প্রশ্ন অনুসারে BOE দেওয়া হয়েছে 90 ডিগ্রি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে I প্লাস R কত হবে? 180 মাইনাস 90 ডিগ্রি, মানে পুরোটা সরল কোণ একটা। তাহলে I প্লাস R হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি জিজ্ঞেস করছে সেটা আমাদের একটু দেখতে হবে, যে I এর মান জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমরা R সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস I, তাহলে মিউ সমান কত হয় sin I বাই sin R। sin I জানি না, sin R রয়েছে আমাদের ক্ষেত্রে 90 মাইনাস I, তাহলে এখান থেকে আসছে tan I। তাহলে I কত? tan ইনভার্স মিউ। এবারে দেখো মিউ এর মান আমাদের ক্ষেত্রে না থাকলেও দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে 1.62। তাহলে তো আর কোনো অসুবিধাই থাকলো না, tan ইনভার্স 1.62। তাহলে দেখো উত্তর রয়েছে tan ইনভার্স 1.62। এবারে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে পরের প্রশ্নটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ দেখো যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে বলা রয়েছে, কোশ্চেন নাম্বার 7, পাত্রের উচ্চতা 15 সেমি, এমন ভাবে পাত্রতে তরল ঢালা হলো যে তরলের তল পাত্রের উপর থেকে 5 সেন্টিমিটার নিচে থাকে। তো এটাকে আমাদের একটু ড্র করতে হবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি একটু ড্র করে দিই মোটামুটি একটা ডায়াগ্রাম। কোশ্চেন নাম্বার 7, তো এরকম যদি একটা তরলে পাত্র হয়, তো সেই ক্ষেত্রে এইটা রয়েছে কত না, এইটা যা দেখতে পাচ্ছি 15, এই অবধি তরল আছে। তার মানে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে প্রকৃত গভীরতা কত হবে বুঝতেই পারছো, 15 মাইনাস 5। তাহলে 15 মাইনাস 5 10 সেন্টিমিটার। আবদ্ধ গভীরতা কত না, অর্ধেক। একটা কথা বলেছে দেখো প্রশ্নের মধ্যে বলাই রয়েছে, উপর থেকে দেখলে মনে হয় তরলের তো অর্ধেক গভীরে আছে। তাহলে আবদ্ধ গভীরতা কত হবে? আবদ্ধ গভীরতা মান তাহলে জানিয়ে যাচ্ছে আমাদের, এখানে দেওয়া রয়েছে যে কত 10, তাহলে তার অর্ধেক, তাহলে 10/2, তাহলে হচ্ছে কত 5 সেন্টিমিটার। এবারে আমরা জানি মিউ ইকুয়ালস টু d/d ড্যাশ। তো d এর মান কত পেলাম, এটাই d আর এটাই d ড্যাশ, তাহলে 10/5 2। তার মানে যে প্রতিসংখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে 2। নেক্সট যে প্রশ্নটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ দেখবে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে। কাগজে আঁকা একটা ক্রস চিহ্ন রয়েছে, একটা এরকম রয়েছে অর্ধগোলাকারটা, এইখানে ক্রস চিহ্নটা রয়েছে। আর আরেকটা ক্ষেত্রে দেখবে সেই ক্রস চিহ্নটাই রয়েছে, কিন্তু অর্ধগোলাকারটা এইভাবে রাখা আছে, মানে বক্রতলটা নিচে রাখা আছে। তাহলে সেই অবস্থানটা এটা, সেই পি অবস্থান যেটা। তো জিজ্ঞেস করেছে, এখান থেকে আমি সোজা একটা ও বিন্দু ধরে রাখলাম, কোন ক্ষেত্রে কি হবে, অর্থাৎ যখন গোলকটি সমতল পৃষ্ঠ এবং বক্রপৃষ্ঠ চিহ্নটি সংস্পর্শে আছে, মিউ এর মান দেওয়া হয়েছে 1.6 আর 4 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে। তার মানে বুঝতে পারছো, তো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ। তো দুই ক্ষেত্রে প্রতিসরণ হবে কিনা আর কিভাবে হবে সেটা জিজ্ঞেস করছে। তো এই ক্ষেত্রে প্রতিসরণ হবে না।
কেন হবে না? লজিকটা দেখো, এন্ট্রান্সের প্রশ্নটা লাগে। পি বিন্দু থেকে যে আলোকরশ্মিগুলো বেরোবে সেগুলো কিন্তু বক্রতলকে লম্বভাবে বেরোবে। তো লম্বভাবে বেরোলে লম্ব আবর্তনের ক্ষেত্রে প্রতিসরণ হয় না, তোমরা জানো, স্নেল সূত্র লাগালেও তাই হয়। ঠিক আছে, তো লম্ব আবর্তনের ক্ষেত্রে কোনো প্রতিসরণ হবে না, আলোকরশ্মি সোজা বেরিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো বস্তু এখানে এটা ঘনমাধ্যম, তো উপর থেকে যদি দেখা হয় এটা কিন্তু আলোকরশ্মিগুলো যে বেরোচ্ছে, ঠিক আছে, তো আলোকরশ্মি বেরোনোর জন্য কি হবে না, প্রতিবিম্ব সৃষ্টি হবে। এই প্রতিবিম্বটা যে ক্রস চিহ্ন উঠে আসবে, তোমরা দেখেছো থিওরিতে পড়েছো, যেটা ঘন মাধ্যমে বস্তু থাকে, দর্শকের চোখ, লৌহ মাধ্যমে। তো সাপোজ এইখানে উঠে এসেছে, সেটা হচ্ছে পি ড্যাশ। তো এইবার দেখো এই যে উঠে আসা সেটা আমরা কিভাবে বের করব না, আমরা বলতে পারি তাহলে মিউ যদি বলি তাহলে প্রকৃত গভীরতা হলো সেটা হচ্ছে ওপি, আর এটা হচ্ছে ওপি ড্যাশ। তো এবার দেখো মিউ এর মান আমাদের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে সেটা কত 1.6, ওপি কত না, ওপি হচ্ছে 4 সেমি, আর এটাকে যদি ডি নাম দিই আমি এই যে ওপি ড্যাশ কে, তাহলে ডি, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে 4/1.6। তাহলে এইখান থেকে দেখো আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু যা বেরোবে সেটা হচ্ছে উত্তর, সম্ভবত 2.5 সেন্টিমিটার বেরোচ্ছে। তো মিলিয়ে নেবে, তো লজিকটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এটা কিন্তু বইতে এরকম একটা উদাহরণ রয়েছে, তোমরা দেখে নেবে। সেটা হচ্ছে 584 পেজে কোশ্চেন নাম্বার 5 যে রয়েছে, মানে উদাহরণ নাম্বার যে 5 রয়েছে, সেখান থেকে একটা আপাত গভীরতা সমান এরকম একটা প্রমাণ করা আছে। এটা এই ফর্মুলারই প্রয়োগ করে কিন্তু। তো দেখবে d1/μ1 d2/μ2। তো তোমাদের অঙ্কতে দেখবে d1 এর মান দেওয়া রয়েছে 10 আর μ1 এর মান দেওয়া রয়েছে 1.5। অবশ্য μ1 μ2 ধরার উপরে নির্ভর করছে, কিন্তু একই বেরোবে উত্তর। আর d2 সেই 10, আর যেহেতু জড় তার প্রতিসংখ্যা 4/3। তো সমাধান করবে এরকম কিছু বেরোবে। তাহলে আপাত গভীরতার এই প্রমাণটা সেখানে দেখে নেবে উদাহরণে, অঙ্কে এখানে প্রয়োগ করে নেবে। ইভেন তোমাদের 11 দাগ যেটা রয়েছে সেটাও কিন্তু এই ফর্মুলারই প্রয়োগ রয়েছে। তো এই দুটো একই টাইপের তোমরা কিন্তু করবে। উদাহরণে যেহেতু বইতে রয়েছে 584 পেজে কোশ্চেন 5 এ, সেখানে অঙ্ক আকারে, সেখানে প্রমাণ আকারে রয়েছে। এইবার একটা খুব ভালো প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 যেটা। তো এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা একটু লক্ষ্য করে দেখো। কোশ্চেন নাম্বার 12 এ যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা প্রশ্নটা পড়ো। সেই প্রশ্নতে একটা লাঠি নিয়ে প্রশ্ন রয়েছে। তো কিভাবে লাঠির অবস্থান আছে, এবারে তাকে যেহেতু একটু কাত করে নিমজ্জিত রাখা হয়েছে সম্ভবত তরলের মধ্যে, তো সেই ক্ষেত্রে দেখো জলের মধ্যেই রাখা আছে, তখন সেই জলতলের সঙ্গে কাত করে রাখার জন্য 30 ডিগ্রি কোণে আনত আছে বলে মনে হচ্ছে, তাহলে সেটা আসল অবস্থান নয় তার। তাহলে জলতলের সঙ্গে লাঠির প্রকৃত কোণ কত নির্ণয় করতে হবে। তো খুবই সুন্দর প্রশ্ন। ধরো আমি যদি এইটাকে, এটা দাগ নাম্বার হচ্ছে 12, তো এই যদি ধরো এটাকে যদি আমি এটা সেই বরাবর লম্বটা ধরি, যার সাপেক্ষে আমরা কোণটা বের করবো, অনুভূমিক হিসাবে বের করবো, কিন্তু অক্ষটা ঠিক করে রাখলাম। এবারে ধরো এটা সেই অনুভূমিক লাইন যতটা বলতে তরল আছে। তো এইবারে লাঠিটা সাপোজ এরকম আছে, এটা হচ্ছে তার আসল অবস্থানটা বলছে, এইভাবে আছে, কিন্তু নামও দিয়ে দিলাম সাপোজ এ বি সি। এইবারে বুঝতেই পারছো তরলের মধ্যে নিমজ্জিত আছে, এখানে তরলটা রাখা আছে এখানে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে সে সরে গেছে, উঠে এসছে বলে মনে হবে, যেটা তোমরা দেখেছো থিওরিতে পড়েছো। তো এইভাবে ধরো উঠে এসছে, উঠে আসার জন্য সে কি করেছে না, একটা প্রশ্নে বলা আছে দেখো এটা কোণ সৃষ্টি করেছে, সেটা হচ্ছে কত হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি। তো প্রকৃত কত না, প্রকৃত যে কোণটা হবে সেটা বেশি, সেটা হচ্ছে গোড়াটা, মানে এইটা, সেটা হচ্ছে থিটা ধরে নিলাম কিছুক্ষণের জন্য। এবারে যে অবস্থানে পরিবর্তন হয়েছে, সি থেকে ডি তে উঠে এসেছে, আর আমাদের এইদিকে একটা বিন্দু বিষয়টা নাম দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এটা যদি এফ দেওয়া হয় তাহলে এটাকে ই দিলাম, তো যা খুশি নাম দিতে পারে, এক্স ওয়াই জেড যা খুশি। তো এই যে আমরা নামকরণগুলো করে নিলাম, তো ডি বিন্দু হচ্ছে কি না সি এর প্রতিবিম্ব, বি হলো সি এর প্রতিবিম্ব। তো এইখানে ডি হচ্ছে সি এর প্রতিবিম্ব। এইবারে আমাদের প্রশ্নে দেখো প্রকৃত এটা নির্ণয় করতে বলেছে, তাহলে আমি প্রশ্ন অনুসারে রাখো বি বিন্দু যেহেতু এটা রয়েছে, তাহলে কোণ এফবিডি 30 ডিগ্রি আর কোণ এফবিসি থিটা ধরলাম। এইবারে আমরা যদি
যেরকম ত্রিকোণমিতি তোমরা করতে, মনে আছে তোমরা tan আলফা বাই tan বিটা করতে ক্লাস 10 এ? তাহলে দেখো tan থিটা বাই tan 30 ডিগ্রি, তাহলে tan থিটা, তাহলে tan থিটা মানে কত না আমরা এখানে দেখতে পাচ্ছি বাহুকোণটা FC মানে লম্বটা লিখছি, আর এই ক্ষেত্রে কারণ অতিবেশিত কমন সেটা কেটেই যাবে, তাহলে যদি বের করা হয় এদিকে তো এদিকে কত MD। তো এখানে দেখো এই যে যেগুলো আমরা লিখলাম এই FC আর MD টা কি না, FC টা হচ্ছে থিওরি যদি মনে করে দেখো প্রকৃত গভীরতা, আর FD টা হচ্ছে যেটা দেখে মনে হচ্ছে তরলে নিমজ্জিত থাকার জন্য, সেটা হচ্ছে আপাত গভীরতা। এইবারে আমাদের কাছে যা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা মান পেয়ে যাবো, কারণ প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা মানে কি, এটা মিউ। তো আমাদের এখানে মিউ এর মান দেওয়া রয়েছে, সেটা কত 4/3, তাহলে এই মানটাও আমরা চাইলে এখনই বসিয়ে দিতে পারি, পরের লাইনে বসাবে না হলে। তাহলে tan থিটা যদি থিটা বের করে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে, তাহলে 4/3 tan 30, তাহলে 4/3√3, তো থিটা ইকুয়ালস টু কত tan ইনভার্স 4/3√3। তো এইটাকে তোমরা সলভ করে নেবে, মোটামুটি এরকম টাইপের কিছু একটা আসবে। তাহলে থিটা বেরিয়ে গেল, আমাদের থিটাই চেয়েছিল, হয়ে গেল কাজ আমাদের। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14 এবং 15। তো দুটোই একই ফর্মুলায় হবে, যেহেতু আমি 14 এবং 15 একই সঙ্গে বলছি। দুই ক্ষেত্রে দেখবে, প্রথমে আমি আসি 14 এর ক্ষেত্রে। ছিদ্রের ব্যাসার্ধের যে ফর্মুলা, যেটা থিওরিতে আমরা পড়েছিলাম, মনে করে দেখো জল তলের ভিতর থেকে এসে মাছের ক্ষেত্রে কি দর্শকের ক্ষেত্রে জলের ভিতর থেকে বাইরের আকাশটাকে কিভাবে দেখছে, কিংবা বাইরে থাকা যে সূর্য কোনো বস্তু তাকে কিভাবে সে দেখে, তো সেই ছিদ্রের ব্যাসার্ধ হয় এইটা। তো প্রথম প্রশ্নটা দেখবে এইচ এর মান দেওয়া রয়েছে কত 30, আর মিউ এর মান দেওয়া রয়েছে কত 1.25, 1.25 এর হোল স্কয়ার, আর এখানে হচ্ছে -1। তো এটা সলভ করে যত বেরোবে তত হচ্ছে উত্তর। এটা করবে 15 এর ক্ষেত্রে একই ফর্মুলা, r = h/μ² -1। শুধু কি অ্যাডিশন হবে সেটা বলছি। h এর মান কত দেওয়া রয়েছে দেখো 80, আর প্রতিসমাঙ্ক দেওয়া রয়েছে 1.33 হোল স্কয়ার -1। এখানে একটা রুট ওভার ছিল, মনে করে দেখো সূত্রের মধ্যে রয়েছে রুট ওভার। তো এটা সমাধান করে আমি পেয়েছি 91.24 সেন্টিমিটার। এবারে বলেছে কতটা ক্ষেত্রফল জুড়ে, শুধু অ্যাডিশন এইটুকুই আছে, কতটা ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে। এবার ওটা বৃত্ত ছিল, মনে করে দেখো এখান থেকে এরকম একটা ব্যাপার ছিল, শঙ্কু, কিন্তু বুঝতে পারছো ক্ষেত্রফল আমরা জানি সূত্র কি হয় পাই r স্কয়ার, পাই জানো 3.14, আর এই মানটাকে তোমরা স্কয়ার করে বের করে নেবে অত বর্গ সেমি, তাহলে সেখান থেকে উত্তর পেয়ে যাবে। বর্গ সেমিতে যদি উত্তর না থাকে তাহলে সেখান থেকে বর্গ সেমি স্কয়ার থেকে মিটার স্কয়ারে কনভার্ট করে নেবে। তো দুটো অঙ্ক একই রকম, তোমাদের হিন্টস দিলাম, তোমরা সলভ করে উত্তর মিলিয়ে নেবে। আর জাস্ট একটু আলোচনা সেটা হচ্ছে আর তিনটে প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমরাই করবে, আমি 16 আর 17টা হিন্টস দিয়ে দিচ্ছি, 18টা করে দিচ্ছি, 18টা হয়তো তোমাদের করতে অসুবিধা হতে পারে। তো দেখবে 16 দাগের প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 16 এ ক্লাস 10 এ হয়তো কয়েকজন এরকম কিছু করেছো। মিউ এর সঙ্গে ল্যামডা আর ল্যামডা ড্যাশ, মানে দুটো মাধ্যম আলাদা আলাদা সম্পর্ক ছিল, কেমন মিউ সমান c বাই v, আর v ইকুয়ালস টু হচ্ছে ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা। তো সেই সম্পর্কটা লাগিয়ে এই ফর্মুলাটা তোমরা করেছো, কিন্তু মিউ ইকুয়ালস টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ। তো এখানে দেখো ল্যামডা কত দিয়েছে 6000, আর ল্যামডা ড্যাশ সম্ভবত দিয়েছে 4000, তাহলে কত আসছে 3/2। তো 3/2 মানে কাঁচের যে পজিশন নাম্বারটা হয়, আর তোমরা জানো সংকট কোণের যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আসছে 2/3। তো থিটা c ইকুয়ালস টু sin ইনভার্স 2/3, তাহলে এখান থেকে তোমরা বসিয়ে নেবে, সেখান থেকে যা উত্তর বেরোবে তোমাদের দেখো একটা 41 ডিগ্রি 48 মিনিট নাকি রয়েছে, যেভাবে যা বেরোবে ক্যালকুলেটর সেটাই উত্তর হবে। নেক্সট একটা প্রশ্ন রয়েছে, সেটা খুবই সহজ প্রশ্ন, লাস্টেরটা একটু প্রবলেম আছে বলো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17, খুবই সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17 এ দেখবে
ডেল্টা রয়েছে কত, না আমরা জানি এই ফর্মুলাটা, চ্যুতির ফর্মুলা। কিন্তু প্রশ্ন দেখো বলা রয়েছে এই আপতন এবং যে নির্গমন কোণ রয়েছে সেটা কত বলেছে, না আপতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটি চ্যুতির কত অংশ, 3/4 অংশ, চ্যুতি 3/4 অংশ। তো এরকম প্রশ্নে বলা রয়েছে। এইবারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিংবা সমবাহু যে প্রিজম রয়েছে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে, তো এই ক্ষেত্রে কত, না তার প্রতিসরণ কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো তোমরা কি করবে, এই ফর্মুলা বসিয়ে দেবে, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 3 এর 2 ডেল্টা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে লসাগু করলে কত আসছে, না 3 এর 2 এখানে রয়েছে, তার মানে কত আসছে, ডেল্টা বাই 2 ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো ডেল্টা ইকুয়ালস টু 120 ডিগ্রি। তো প্রশ্ন দেখো চ্যুতির মানই জিজ্ঞেস করেছিল, যেটা এটা এইচএস এর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, সহজ, জাস্ট এইখানটা মাথায় রাখতে হবে, এটাকে প্রয়োগ করতে হবে। এবার এই চ্যাপ্টারে এই সেটে একটু কঠিন অঙ্ক দেখবে, এরকম একটা ব্লকের মধ্যে, যা ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে কাঁচের প্রিজম রয়েছে, তাকে জলের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে, আর প্রিজমটা এরকম রাখা আছে, তবে একটা সমকোণী প্রিজম রয়েছে আর কি। তো এখানে এর এই কোণটা হচ্ছে থিটা, আলোক রশ্মি এরকম উপর থেকে আসছে, এসে এরকম যদি আলোকিত হয় তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো কি হবে, প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাবে। তো আমরা কাজ করি, প্রিজমের প্রতিসরণকে নাম দিই μ1, আর একটাকে নাম দিলাম μ2। তো এটা A, এটা B, এটা C। তো এবারে আমরা প্রথমে জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরণটা বের করে নিই, যেটা সবচেয়ে প্রাথমিক কাজ আমাদের। তো মানগুলো দেওয়াই রয়েছে, এটা 1.5 আছে, আর 4 এর 3 মানে মোটামুটি 1.33। তো এইটা বের করে দেবে। আমি এইভাবে বের করার চেষ্টা করছিলাম, মানে μg যেটা, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, কারণ যদি প্রমাণটাতে ফ্র্যাকশন নেই, কত রেখে দিয়েছে 8 এর 9 না কত দেখতে পাচ্ছি, যেন আমাদের কাটাকাটি না করেই ভালো হবে। তো থাকছে কত, 4 এর 3, তাহলে 9 এর 8, এটা ওরকমই রেখে দিলাম। এবারে কি বলেছে, এবি পৃষ্ঠের উপর লম্বভাবে আপতিত রশ্মি এসি পৃষ্ঠে পূর্ণ প্রতিফলন হবে। তাহলে বুঝতে পারছো, পূর্ণ প্রতিফলন হলো এসি পৃষ্ঠে, ঠিক আছে। তাহলে পূর্ণ প্রতিফলন হলে শর্ত কি, যদি sin θ > 8/9 না, তো পূর্ণ প্রতিফলন হওয়ার শর্ত কি, না আপতন কোণের মান সংকট কোণে সমান কিংবা তার থেকে বিভক্তলে যে সংকট কোণ রয়েছে দুই মান থাকবে তার থেকে সমান হবে কিংবা বেশি হবে। আর আমরা প্রথম কাজ করব যেটা, থিটা সি মানটা বের করব। তো sin ইনভার্স 1/μ, অর্থাৎ এখানে w μg, তাহলে কত আসছে, sin ইনভার্স উল্টে গেছে 8/9, তার মানে sin θ c 8/9। তাহলে দেখো sin θ c 8/9, তো শর্ত কি হবে, না এই মানটা হতে হবে অথবা এর থেকে বেশি হতে হবে, কাকে, এই থিটা মানটাকে। তো থিটা মানে এই যে ভেতরে যখন একটা কোণ যে রয়েছে, তাহলে এই থিটার মানটাকে এই মানে এইটা হতে হবে, sin θ c, তো θ c কে থিটা দিয়ে রিপ্লেস করো, কারণ সেই কোণটা আপতিত হতে হবে, প্রশ্ন তো বলাই রয়েছে এবি পৃষ্ঠের উপরে আপতিত রশ্মি রয়েছে, আর এখানে দেখো কোণটা রয়েছে থিটা, তার মানে দেখাতে হবে যে sin θ = তার মানে এই কোণটাকে হতে হবে 8/9 সমান কিংবা বেশি। তাহলে দেখো হয়ে যাচ্ছে। তো এইখানে শেষ হলো আমাদের সেট 2 অঙ্ক নিয়ে কিছু আলোচনা। তো আমরা আলোর প্রতিসরণ শেষ করে ফেললাম। এইবারে আমরা একটা বড় চ্যাপ্টার আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে বক্রতলে আলোর প্রতিসরণ, যেটা হচ্ছে লেন্স নামে বেশি প্রসিদ্ধ। সেইটা আমরা খুব শীঘ্রই পড়া শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টিল দেন, বাই।